নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, গত কয়েকদিন ধরে আমার কাছে প্রচুর কমেন্ট আসছে যে সেভেন সিস্টারের কি অবস্থা। বাংলাদেশ মিডিয়াতে প্রচুর এই সেভেন সিস্টার নিয়ে প্রচুর খবর টবর হচ্ছে। সেভেন সিস্টার নাকি ভারতের হাত থেকে চলে গিয়েছে, সেভেন সিস্টার এখন একটা আলাদা রাজ্য। তা সেভেন সিস্টার নিয়ে তারা খুব বিভ্রান্ত। এখন তাদের বিভ্রান্তি দূর করার জন্য আমার কাছে প্রচুর অনুরোধ এসছে যে সেভেন সিস্টার নিয়ে আপনি একটা এপিসোড করুন। তা সেভেন সিস্টার নিয়ে আজকের পুরো এই এপিসোডটা দেখলে পরে আপনার সেভেন সিস্টার সম্পর্কে আপনার পুরো ধারণাটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই সেভেন সিস্টারের নিয়ে যে গন্ডগোলটা চলছে সেটা কিন্তু সেভেন সিস্টার নিয়ে নয়, হচ্ছে মণিপুর নিয়ে। মণিপুর হচ্ছে সেভেন সিস্টারের একটা রাজ্য। মণিপুর যেমন মেঘালয়, মিজোরাম আছে, তেমনি মণিপুর আছে। মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। আচ্ছা, এই ব্যাপারটা বুঝতে গেলে আপনাকে একটুখানি ম্যাপের সাহায্য নিতে হবে। আমি একটা ম্যাপ আপনাদের এই স্ক্রিনে দিচ্ছি। এই ম্যাপটা দেখুন। এই ম্যাপটাতে আপনার দেখুন একটা নীল রঙের একটা অংশ দেখানো আছে। এই যে নীল রঙের অংশের মধ্যে একটা কমলা রঙের অংশ আছে, আর কমলা রঙের অংশের নিচে একদম থম্বাল বলে একটা জায়গা আছে, সেখানে একটা সবুজ রং আছে। এই যে নীল অংশটা দেখছেন, এই নীল অংশটা হচ্ছে পুরো হচ্ছে উপত্যকা। উপত্যকা কেন না, এর চারদিক দিয়ে হচ্ছে সমস্ত পাহাড়, আর এই জায়গাটা হচ্ছে পুরো সমতল, তাই একে বলা হয় মণিপুরের উপত্যকা। এই যে উপত্যকা আছে, এই উপত্যকায় এই যে নীল রংটা আছে, এই নীল রঙের যারা থাকে তারা হচ্ছে মৈতেই খ্রিস্টান। পুরো নীল রংটায় মৈত্রী খ্রিস্টান। আপনার কমলা কালারের যেটা দেখছেন, রঙের যেটা দেখছেন, কমলা রংটায় থাকে মৈতেই হিন্দুরা। আর সবুজ কালারটা যেটা দেখছেন, সবুজের ওখানে থাকে হচ্ছে মৈতেই মুসলিম। আর এই যে চারিদিকে যে পাহাড়টা ঘেরা রয়েছে, এই পাহাড়টায় থাকে কুকি এবং নাগারা। এই যে যতগুলো আমি বললাম, কুকি, নাগা, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, এরা সবাই কিন্তু হচ্ছে জনজাতি। এই উপত্যকায় যারা আছে তারা হচ্ছে জনজাতি, আর পাহাড়ি অঞ্চলে নাগা আর কুকি যারা আছে তারা হচ্ছে জন উপজাতি। এবার পরিষ্কার হলো, আপনার ম্যাপটা পরিষ্কার হলো। এটা হচ্ছে ইম্ফল ইস্ট। আপনি দেখুন ইম্ফল ইস্টের এই দিকটায়। এইবার হলো কি, আপনার এই গন্ডগোলটা শুরু হয়েছে কিন্তু 1960-এর দশক থেকে। তখন থেকেই কিন্তু একটা ওই কুকি নাগা ভার্সেস মৈথেইদের একটা গন্ডগোল কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল। 2001 সালের থেকে আমাদের মৈথেই যারা আছে তারা বলল আমাদের এসপি মর্যাদা দিতে হবে, শিডিউল ট্রাইবের আমাদের মর্যাদা দিতে হবে। তাই এইটা নিয়ে আন্দোলন চলছিল। 2023 সালের এপ্রিল মাসে একটা খবর আমি বলছি। অন 20th April 2023, a judge of Manipur High Court directed the state government to consider request of Meitei community to be included in the scheduled tribe list. The cookies feared that ST status would allow to Meiteis purchase land in the prohibited hilly area. এখন এই যে হিলি এরিয়া আছে, এই হিলি এরিয়া যেটা, সেখানে পার্বত্য অঞ্চলে মৈথেইদের জমি জায়গা কেনার কোনো অধিকার নেই। যদি এটা শিডিউল ট্রাইবের আন্ডারে পড়ে যায় তাহলে এদের জমি কেনার একটা অধিকার এসে যাবে। সেখান থেকে কিন্তু গন্ডগোলের সূত্রপাত 2023 থেকে। 2023-এর আপনার মে মাসে প্রচুর গন্ডগোল হয় ওখানে। বেশ কিছু লোক মারা যায় গত বছর। এটা মাঝে মাঝেই লেগে থাকে, এটা নতুন কিছু নয়। কিন্তু 2023-এর থেকে গন্ডগোলটা একদম ইরাপ করে, মানে বিস্ফোরণ হয়ে
বিস্ফোরণ হয়ে তখন একেবারে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়। নাগা আর কুকি যারা আছে পাহাড় থেকে নেমে এসে তারা পুরো একদম উপত্যকায় নেমে তারা একদম মারামারি কাটাকাটি করে শুরু করে দেয় 2023 মে মাসে। এটা গত বছরের ঘটনা, একটু মনে করে দেখবেন, গত বছরও মণিপুরে এইটা হয়েছিল। সেখানে সমস্ত মন্দির জ্বালিয়ে দেওয়া হয়, মসজিদ ভেঙে দেওয়া হয়, আর চার্চগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়। তারপরেতে আবার ভারত সরকার ওখানে সেনাবাহিনী মোতায়েন করে সেনাবাহিনী দিয়ে ওর জায়গাটা আবার শান্ত করা হয়। শান্ত করার পরেতে তারপরেতে 1 বছর ঠিকঠাক চলছিল। 1 বছরের পর এইবারে যখন ওই বিলটা নিয়ে যখন নাড়াচাড়া হচ্ছে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকে যখন নাড়াচাড়া হচ্ছে, সেই খবর পাওয়ার পর আবার সংঘর্ষটা গত 10 দিন নাগাদ আবার সংঘর্ষটা বেড়ে যায়। এখনো পর্যন্ত এই মারামারিতে 225 জনের ওপরে কিন্তু মারা গিয়েছে। একজনও কিন্তু পুলিশের গুলি বা সেনার গুলি বা সিআরপিএফ এর গুলিতে নয়। কারণ সেনার সঙ্গে বা পুলিশের সঙ্গে বা এদের সঙ্গে কিন্তু কারোর কোনো বিরোধ নেই। যত বিরোধ হচ্ছে কিন্তু মাইথেই ভার্সেস নাগা এবং কুকি, এই দুজনে যখনই মুখোমুখি হচ্ছে তখনই একে অপরকে কাটাকাটি করছে। এর মধ্যে 60,000 কি 70,000 ওখান থেকে উদ্বাস্তুকে সরিয়ে নিয়ে গিয়ে সরকার কিছুটা এয়ারলিফট করেছে, কিছুটা গাড়ি করে নিয়ে গিয়ে অন্যত্র শিবিরে রাখা হয়েছে। সেখানে তাদের সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে, তাদের খাবার টাবার সেখানে দেওয়া হচ্ছে অবস্থা শান্ত না হওয়া পর্যন্ত। এখন এই যে কাণ্ডটা ঘটছে, এখানে কিন্তু ডিফেন্সের যারা লোক রয়েছে, যারা পুলিশের লোক রয়েছে, যারা সিআরপিএফ এর জওয়ান রয়েছে, তারা কিন্তু দুপক্ষকেই সাবধান করার চেষ্টা করছে, ভাই তোমরা গন্ডগোল করো না, তোমরা নিজেরা ঠিক থাকো। কিন্তু যখনই দুপক্ষ মুখোমুখি হয়ে যাচ্ছে পুরো মানে ইস্ট সাইডে ইম্পলে যখনই মুখোমুখি হয়ে যাচ্ছে, তখনই বাধ্য হয়ে পুলিশকে টিয়ার গ্যাসিং করতে হচ্ছে। কারণ এরা যারা নাগা আর কুকি আছে তারা প্রচন্ড উগ্রবাদী এবং সশস্ত্র, তারা কিন্তু একেবারে ধরে গলা কেটে দিচ্ছে। আর গাড়ি ফাড়ি যা পাচ্ছে, সেনার গাড়ি টাড়িও জ্বালিয়ে দিচ্ছে, পুলিশের গাড়িও জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু পুলিশ আর সেনা এখনো, পুলিশ সেনা আধা সেনা কেউই এখনো পর্যন্ত ধৈর্য হারায়নি এবং একটা গুলিও তারা কেউ চালায়নি, কিন্তু টিয়ার গ্যাসিংটা হচ্ছে। ইতিমধ্যে হয়েছে কি, যখন 60-70 যখন ওখানে উদ্ধার করে নিয়ে আসা হলো, ফাঁকা যখন হয়ে গেল, তখন এরা করে কি, রাত্রিবেলাতে পাহাড় থেকে সমস্ত নেমে আসে। নেমে এসে ঘর বাড়ি জ্বালিয়ে একদম চার্চ ফার্চ ভেঙে দিল, মসজিদ ভেঙে দিল। দিয়ে ওরা কি করলো, ওরা একটা মন্দিরের মাথায় বা চার্চের মাথায়, আমি এটা ঠিক বলতে পারবো না, মন্দির বা চার্চ কোনটা আমি বলতে পারবো না, সেখানে কুকিদের নিজস্ব একটা পতাকা আছে, নিজস্ব একটা পতাকায় সেই পতাকাটা ভারত সরকারের পতাকা নামিয়ে দিয়ে সেখানে ওই পতাকাটা লাগিয়ে দিয়েছে। তারপরে অবশ্য সেনা গিয়ে, তারপরে দিন সকালবেলা সেনা গিয়ে সেই পতাকা খুলে আবার জাতীয় পতাকা আবার ওখানে লাগিয়ে দিয়েছে। কিন্তু তাও কিন্তু সেনা কিন্তু পাহাড়ে চড়েনি, কোনো আক্রমণ করেনি, কিছুই করেনি। সেনা এবং আধা সেনা পুলিশ মিলে চাইছে যাতে শান্তিপূর্ণভাবে ব্যবস্থাটা মিটে যায়, কিন্তু এই ব্যবস্থাটা মিটছে না। এটা হলো মণিপুরের গল্প। এখন এই মণিপুরকে দিয়ে সমস্তটা এখন বাংলাদেশ মিডিয়াতে সমস্তটা দেখানো হচ্ছে যেন পুরো নর্থ ইস্টায় একেবারে মানে আসাম থেকে আরম্ভ করে মেঘালয় মণিপুর যত আছে সব একেবারে মানে হাতের বাইরে চলে গেছে, কোনো কিছুই হাতের বাইরে যায়নি। একটা স্টেট নিয়ে, একটা স্টেটের একটা পূর্বাঞ্চলের একটা ছোট জায়গা, সে জায়গাটা কতটা জানেন, সেটা হচ্ছে 32 স্কোয়ার কিলোমিটার। এই 32 স্কোয়ার কিলোমিটার ঘিরে কিন্তু দুটো জনজাতির মধ্যে ঝামেলা, একটা জনজাতি একটা জন উপজাতি। নাগা কুকি এরা হচ্ছে জন উপজাতি, আর মৈথেই যারা আছে তারা হচ্ছে জনজাতি, যেটা আমি আগে বললাম। ফলে জনজাতি আর জন উপজাতিদের মধ্যে একটা খেই সম্পর্ক, রক্তারক্তি সম্পর্ক চলছে, মানে মারপিট চলছে। সেটা নিয়ে কিন্তু পুরো একেবারে মানে ইম্ফল একেবারে মানে উত্তেজিত। ইতিমধ্যে যেটা গন্ডগোল যেটা হয়েছে, মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিং, সেই বীরেন্দ্র সিং
তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, যে স্টেটমেন্টটা একেবারে নাগা এবং কুকিদের বিপক্ষে চলে গিয়েছে একেবারে। আর নাগা এবং কুকিরা মনে করছে যে মৈথেইদের হয়ে বীরেন্দ্র সিং মৈথেইদের হয়ে ওকালতি করছেন। ফলে এইটা যখন আবার দুদিন আগে যখন তাদের কানে গেল, তখন সংঘর্ষটা আরো চরম মাত্রা পেল। গতকাল রাত্রিরেও আপনার কিন্তু হামলা টামলা হয়েছে, এবং এখনো পর্যন্ত শুনতে পাচ্ছি গতকাল রাত্রে বোধহয় 6 জন না 8 জন বোধহয় মারা গিয়েছে। আর সব থেকে ভয়ের ব্যাপার হলো, সেটা হচ্ছে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র থেকে, সম্ভবত মায়ানমার, সেখান থেকে তাদেরকে অস্ত্রশস্ত্র সাপ্লাই করা হচ্ছে। কে করাচ্ছে, এটা ডিপ স্টেট করাচ্ছে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। ডিপ স্টেট সবসময় চাইছে যে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আগুন জ্বলে থাকুক, যাতে ভারতবর্ষ যাতে শান্ত না থাকে, একটু অশান্ত হয়ে থাকুক। এখন মণিপুরে সেই ডিপ স্টেট সেই কাজটা চালাচ্ছে। এরাই রকেট দিয়েছে, এই যে আপনার এর থেকে মায়ানমার সেনাবাহিনীর হাত থেকে এরা কিন্তু রকেট পেয়েছে। এই রকেটটাই কিন্তু ব্লাস্ট করিয়েছিল একদম ইম্ফল শহরের মাঝখানে। সেখানে মারা গিয়েছিলেন 60 জন। এই 225 জনের মধ্যে এই 60 জন একেবারে ওই রকেটের আঘাতে মারা গিয়েছিলেন। ফলে তাদের হাতে কিন্তু আধুনিক অস্ত্র আসছে, এটা কিন্তু একটা মারাত্মক খবর। এই চ্যানেলটাকে বন্ধ করার জন্য এবার মণিপুর এবং আপনার ওই বর্ডার সংলগ্ন এরিয়াতে সমস্ত সেনা মোতায়েন করা হয়েছে, যাতে ইনফিল্ট্রেট না করতে পারে। এই হচ্ছে মণিপুরের মানে টোটাল অবস্থা। এখন বাংলাদেশ মিডিয়া এটাকে তিলকে তাল বানাচ্ছে, তিলকে তাল বানিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। আর এদের বাংলাদেশের মানুষের ব্যাপারটা কি, বাংলাদেশের মানুষের মানে এরা ইতিহাস ভূগোল আপনার ম্যাপ ট্যাপ এরা দেখে না, কিছু জানে না। মিডিয়া যা বললো এরা সেই শুনে নাচতে লেগে গেল। এখন মিডিয়া বললো যে চিল তোর কান নিয়ে গেছে, ও চিলের পেছনে দৌড়াবে, এই এরকম অবস্থা আর কি। এবার মিডিয়া আবার এই শুধু এটা নয়, আবার জুনাগড় নিয়েও পড়েছে। 1947-এ যখন দেশভাগ হয়, সেই সময়তে আপনার জুনাগড়ের রাজা ছিলেন বাবি ডাইনাস্টির মোহাম্মদ মহাব্বত খানজি 3, তিনি ছিলেন ওখানকার রাজা। এইবার যখন প্রস্তাব নেওয়া হয় যে জুনাগড়ের, তখন কিন্তু ম্যাক্সিমাম হিন্দু ছিল। আমি এখানে গুগল থেকে নেওয়া, আমি এটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। গুগল থেকে নেওয়া আমি একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। পার্টিশন অফ ইন্ডিয়া। In 1947, the last Babi dynastic ruler Muhammad Mohabbat Khanji III decided to join Pakistan, but India annexed Junagadh instead. জোর করে, তা সত্ত্বেও ওনার অমত থাকা সত্ত্বেও জোর করে নিয়ে নেওয়া হয়, জোর করে মানে অ্যানেক্স করে নেওয়া হয়। A plebiscite was held and the local voted to stay with India. প্লেবিসাইট হচ্ছে আপনার জনমত একটা ভোট নেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে জুনাগড়ের ম্যাক্সিমাম 70 থেকে 72% মানুষ ছিলেন, তারা হচ্ছেন হিন্দু, এবং রাজা যিনি ছিলেন তিনি হচ্ছেন মুসলমান। এইটা হচ্ছে সমস্যা। এই যখন দেশভাগ হলো, তখন হিন্দু যারা ছিল তারা বলল আমরা পাকিস্তানের অধীনে যাব না, আমরা ভারতের সঙ্গে থাকবো। আর জুনাগড়ের রাজা বলল না, আমি পাকিস্তানে চলে যাব। শেষে যখন ভোট গ্রহণ হলো, ভোটাভুটি হলো মানুষের মধ্যে, দেখা গেল যে বেশিরভাগ হিন্দু, 72% হিন্দু ভারতের সঙ্গে জুনাগড়কে এক করার দাবি জানিয়েছে। আর বাকি যে অংশটা আছে 28%, তারা বলেছে আমরা পাকিস্তানের সঙ্গে যাব। যখন এবার সেই সময়তে হিন্দুরা যখন খেপে গিয়ে যখন রাজবাড়ি আক্রমণ করলো, সেই সময় এই মোহাম্মদ খানজি 3 তিনি করলেন কি, সমস্ত ধন সম্পত্তি নিয়ে তার বউ বাচ্চাদের ফেলে 27টা কুকুর তার ছিল, 27টা কুকুর নিয়ে তিনি প্লেনে করে পাকিস্তান চলে গেলেন। তার সঙ্গে 17টা না 18টা ট্রাঙ্ক নিয়ে গেছিলেন, যেগুলো সোনা দানা জিরে জহরত মুক্ত ভর্তি।
তিনি সমস্ত নিয়ে তিনি পালিয়ে যান। তারপর থেকে জুনাগড় কিন্তু ভারতের মধ্যে রয়েছে। পরে আপনার 1949 সালে জুনাগড় স্টেট মার্জড উইথ সৌরাষ্ট্র স্টেট। 1949 সালে সৌরাষ্ট্র স্টেটের সঙ্গে এটাকে জুনাগড়কে জুড়ে দেওয়া হয়। পাকিস্তানের এখানে কোনো দাবি নেই। জুনাগড় ভারতবর্ষের একেবারে প্রিন্সলি স্টেট তো তখন ছিল, তারপরে তার প্রিন্সলি স্টেট রইল না, সব ভারতের আন্ডারে চলে এলো, জুনাগড়ও ভারতের আন্ডারে চলে এলো। ফলে এই যে বাংলাদেশ মিডিয়া এই যে সেভেন সিস্টার আর জুনাগড় এই সমস্ত নিয়ে যে একটা গোল পাকাচ্ছে না, সেটা হচ্ছে দেশের মানুষকে ভুল বোঝানোর জন্য। দেশের মানুষের কিন্তু অনেক সমস্যা আছে, সেই সমস্যা থেকে মুখ ফেরানোর জন্য। আপনারা ভালো করে শুনুন, যারা এই নাচছেন, এই দেশের সমস্যা থেকে মুখ ফেরানোর জন্য মোহাম্মদ ইউনূস এবং তার যে সমস্ত লোকজন তারা এই সমস্ত প্রোপাগান্ডাগুলো করছে নজর ফেরানোর জন্য, যাতে আসল ইস্যুতে নজর না পড়ে। আসল তো ঢিলঢিলে অবস্থা। আবার তো রাশিয়া চেয়েছে 63 কোটি মার্কিন ডলার, সেটা আমি পরে খবর করব, আরেকটি মানে খবর জোগাড় করতে হবে, সেটা পরে করব। এখন তাহলে যাবেন কোথায়? আদানি তো ধরিয়েছে, এবার রাশিয়াও ধরিয়ে দিল নোটিশ। তা আবার সেপ্টেম্বর 15 ডেট বেঁধে দিয়েছে, সেপ্টেম্বর 15 এর মধ্যে দিতে হবে, নইলে রৌলবারের চান্সও থাকবে না। টাকা পাবেন কোথায় আপনারা? এত টাকা আপনাদের কাছে আছে? এই সমস্ত বিষয়গুলো থেকে আপনাদের নজর ঘোরানোর জন্য ইউনূস এবং তার সঙ্গী সাথীরা এই সমস্ত প্রোপাগান্ডা চালিয়ে আপনাদের ব্যস্ত রাখছে, যাতে আপনারা এই সমস্ত নিয়ে প্রশ্ন না করতে পারেন, বাজার দর নিয়ে প্রশ্ন করতে পারেন, বিদ্যুৎ নিয়ে না প্রশ্ন করতে পারেন। এইগুলো থেকে দূরে রাখার জন্য আপনাদের ভুলিয়ে রাখছে। এগুলো বোঝার চেষ্টা করুন। আর এই সমস্ত আমি যারা রয়েছেন বাংলাদেশে, যারা রয়েছেন, যারা শিক্ষিত মানুষজন যারা আছেন, তাদেরকে আমি বলবো এসবে বাংলাদেশি মিডিয়ার একেবারে কান দেবেন না, কোনো কান দেবেন না। আর দ্বিতীয় একটা বলবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার ডেসক্রিপশন বক্সে চেক করবেন, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে। আপনারা হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠাবেন, আমি ভিডিও শেষে প্রত্যেকের প্রশ্নের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। কতটা পারবো আমি জানি না, যতগুলো পারবো আমি চেষ্টা করব। আর একটা জিনিস, সেটা হচ্ছে প্রশ্ন করার শেষে কিন্তু আপনার নামটা উল্লেখ করবেন, কারণ বিভিন্ন রকম নামে এখানে আসে। যারা কম্পিউটার থেকে করেন তাদের সমস্ত ABCD 11A অমুক তমুক দিয়ে আসে, নাম আসে না। যারা মোবাইল থেকে করেন তাদের নাম আসে, কিন্তু যারা কম্পিউটার থেকে করেন তাদের নাম আসে না। যিনি মোবাইল থেকে করুন বা কম্পিউটার থেকে করুন, প্রশ্ন করলে তার নিচে নামটা দিয়ে দেবেন, আমি তার নামটা বলে তাহলে উত্তরটা আমি দিতে পারবো, এটা আমার সুবিধা হবে। আর আপাতত এই খবরটা এইখানে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।